আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের কমপ্লিটিং সেন্টেন্স বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং পরিশেষে আমরা কিছু এক্সারসাইজ করিয়ে দিব, যাতে তোমরা পরবর্তীতে যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স খুব সহজে সলভ করতে পারো। চলো আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথম রুলটি হচ্ছে জিরো কন্ডিশনাল। তোমরা সকলেই হয়তো জানো কন্ডিশনাল অফ সেন্টেন্স হচ্ছে চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। আমরা শুরু করি তাহলে। জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি অভ্যাসগত সত্য এবং গঠনটি আমরা দেখে নেই। গঠন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কমপ্লিটিং এ প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তোমাকে সেন্টেন্সটি কমপ্লিট করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রয়োগ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস মোডালস প্লাস বেস ফর্ম অফ ভার্ব। আমরা এক্সাম্পলগুলো দেখি। ইফ ইট রেইনস, ইফ প্লাস ইট রেইনস অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। দ্য ক্রপস গ্রো ওয়েল, কমপ্লিটিংয়েও আমরা অনুরূপভাবে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রয়োগ করেছি, যে ইফ ইট রেইনস দ্য ক্রপস গ্রো ওয়েল। পরবর্তীতে রয়েছে ইফ ইউ আর ইল, আবার পুনরায় ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কি প্রয়োগ করব? প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট প্লাস মোডালস প্লাস বেস ফর্ম অফ ভার্ব, যে ইফ ইউ আর ইল, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ইউ মাস্ট সাবজেক্ট মাস্ট মোডালস প্লাস কনসাল্ট বেস ফর্ম অফ ভার্ব উইথ এ ডক্টর এক্সটেনশন। অর্থাৎ ইফ ইউ আর ইল ইউ মাস্ট কনসাল্ট উইথ এ ডক্টর। হয়তো তোমরা বুঝতে পেরেছো আশা করি। যে পুনরায় বলছি, যদি জিরো কন্ডিশনাল সেন্টেন্স কীভাবে চিনবে, যদি তুমি দেখো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে তুমি বুঝবে সেটি হচ্ছে জিরো কন্ডিশনাল এবং তোমাকে অবশ্যই কমপ্লিট করার সময় কমপ্লিটিং সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রয়োগ করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। পরবর্তী রুলে চলে যাই। পরবর্তীতে আছে ফার্স্ট কন্ডিশনাল অথবা প্রেজেন্ট কন্ডিশনাল। কিভাবে আমরা চিনব? গঠন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, আমাদেরকে কমপ্লিট করার সময় ফিউচার ইনডিফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বেস ফর্ম অফ ভার্ব। অর্থাৎ যদি কখনো ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী আমরা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটি কমপ্লিট করব, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বেস ফর্ম অফ ভার্ব। আমরা এক্সাম্পলগুলো দেখি। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি অর্থাৎ ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। ইফ ইউ রিড, রিড ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কমপ্লিট করেছি ইউ উইল কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ যেহেতু এখানে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে সেহেতু আমরা সেন্টেন্সটি কমপ্লিট করার সময় ফিউচার ইনডিফিনিট টেন্স প্রয়োগ করেছি, অর্থাৎ সাবজেক্ট ইউ সাবজেক্ট প্লাস উইল প্লাস কাট বেস ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। পরবর্তী রুল সেকেন্ড অথবা পাস্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল আমরা কীভাবে চিনব? আমরা গঠন দেখে নেই। গঠন হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, আমরা সেন্টেন্সটি কমপ্লিট করার সময় সাবজেক্ট প্লাস শুড উড কুড মাইট প্লাস বেস ফর্ম অফ ভার্ব। অর্থাৎ যদি আমরা কখনো দেখি ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে তাহলে আমরা বুঝবো সেটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী আমরা সেন্টেন্সটি কমপ্লিট করার সময় সাবজেক্ট প্লাস শুড অথবা উড অথবা কুড অথবা মাইট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্রয়োগ করে সেন্টেন্সটি কমপ্লিট করবো। আমরা এক্সাম্পলগুলো দেখি। ইফ দে ওয়ান্টেড, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট ওয়ান্টেড রয়েছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, আমরা অবশ্যই সাবজেক্ট প্লাস শুড উড কুড মাইট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্রয়োগ করবো, অর্থাৎ ইফ দে ওয়ান্টেড আই উড হেল্প দেম। এই যে আমরা কিন্তু যেহেতু আমরা দেখেছি যে ইফের পরে পাস্ট ইনডিফিনিট রয়েছে সেহেতু আমরা প্রয়োগ করেছি সাবজেক্ট আই, তারপর উড, তারপর বেস ফর্ম অফ ভার্ব এবং
অবজেক্ট, অর্থাৎ ইফ দে ওয়ান্টেড আই উড হেল্প দেম। অনুরূপভাবে যদি কোনো সেন্টেন্সে তোমরা দেখো যে ইফের পরে পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে তুমি বুঝবে সেটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং তোমাকে অবশ্যই সাবজেক্ট প্লাস শুড অথবা উড অথবা কুড অথবা মাইট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্রয়োগ করে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে, অর্থাৎ ইফ দে ওয়ান্টেড আই উড হেল্প দেম। বিশেষ দ্রষ্টব্য, উড এবং মাইট সকল ক্ষেত্রে ব্যবহারযোগ্য। হয়তো এমন একটি সেন্টেন্স এসেছে যেই সেন্টেন্সের অর্থ তোমরা জানো না প্রিয় শিক্ষার্থীরা। মনে করো তোমাদের পরীক্ষায় এমন একটি বাক্য আসলো যেই বাক্যটির বাংলা অর্থ তোমরা বুঝতে পারছো না। সেই ক্ষেত্রে যদি তোমরা গঠনটা চিনে ফেলো যে ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তাহলে তোমরা সাবজেক্টের পরে যদি তোমরা না বুঝো তাহলে সরাসরি উড বসিয়ে দেবে সবসময়ের জন্য। তুমি যদি সবসময়ের জন্য উড বসাও তাতে কোনো সমস্যা নেই, তুমি উড এবং মাইট যে কোনো স্থানেই বসাতে পারবে। অর্থাৎ যদি তুমি কখনো সেন্টেন্সটি ভালো মতো না বুঝতে পারো তাহলে তুমি সাবজেক্টের পরে সবসময় উড বসাবে এবং ভার্বের বেস ফর্ম বসাবে, তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। পরবর্তী রুলে আমরা চলে যাই। পরবর্তীতে রয়েছে থার্ড কন্ডিশনাল অথবা পারফেক্ট কন্ডিশনাল। আমরা কিভাবে চিনব? ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে আমরা কমপ্লিট করার সময় সাবজেক্ট প্লাস শুড উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। অর্থাৎ যখন আমরা কোনো সেন্টেন্সে দেখব যে সেন্টেন্সটি শুরুর ক্ষেত্রে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তাহলে সেন্টেন্সটি কমপ্লিট করার সময় আমরা সাবজেক্টের সাথে শুড উড কুড মাইট এ প্লাস ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করব। অর্থাৎ যদি আমরা কখনো দেখি ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে, আমরা অবশ্যই সাবজেক্টের পরে শুড উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব দিয়ে সেন্টেন্সটি পূরণ করব। আমরা দেখি ইফ আই হ্যাড ফাউন্ড হিম, অর্থাৎ ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে হ্যাড প্লাস ফাউন্ড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যে ইফ আই হ্যাড ফাউন্ড হিম আমরা কীভাবে কমপ্লিট করেছি? আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। এই যে আমরা সাবজেক্ট, তারপরে আমরা উড বসিয়েছি, তারপর হ্যাভ বসিয়েছি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, তারপর এক্সটেনশন। অর্থাৎ যদি তুমি কোনো সেন্টেন্সে দেখো সেন্টেন্সটি শুরুর ক্ষেত্রে ইফের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে ইফ প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে তুমি বুঝবে সেটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। এবং থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী তোমাকে অবশ্যই সেন্টেন্সটি কমপ্লিট করার ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে উড, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এক্সটেনশন প্রয়োগ করে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। চলো আমরা পরবর্তী রুলে চলে যাই। পরবর্তীতে রয়েছে লেস্ট। লেস্ট শব্দটির অর্থ হচ্ছে এই ভয়ে। লেস্ট শব্দটির অর্থ হচ্ছে এই ভয়ে, যে লেস্ট যুক্ত সেন্টেন্সের পরে পূর্বের ক্লোজটির কারণযুক্ত ক্লোজ লিখতে হয়। অর্থাৎ লেস্ট যুক্ত বাক্যের ক্ষেত্রে প্রথমে যে ক্লোজটি থাকবে, প্রথমে যে বাক্যটি থাকবে, আমরা কমপ্লিট করার সময় সেই বাক্যটির কারণযুক্ত একটা বাক্য আমরা লিখব। অর্থাৎ লেস্ট যুক্ত সেন্টেন্সের পরে পূর্বের ক্লোজটির কারণযুক্ত ক্লোজ লিখতে হয়। এই ক্লোজটিতে সাবজেক্টের পর শুড এবং ভার্বের বেস ফর্ম হয়। অর্থাৎ লেস্ট যুক্ত বাক্যে সাবজেক্টের পর শুড এবং ভার্বের বেস ফর্ম হয়। আমরা একটু লক্ষ্য করি, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। আমরা কিন্তু দেখেছি যে রিড অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে পড়ো এই ভয়ে, লেস্ট এই ভয়ে, ইউ তুমি, শুড ফেইল ইন দ্য এক্সাম তুমি পরীক্ষায় ফেল করবে। এই জন্য মানে মনোযোগ দিয়ে পড়ো এই ভয়ে তুমি পরীক্ষায় ফেল করবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, রিড অ্যাটেন্টিভলি লেস্ট, এই যে লেস্টের পূর্বে, এই যে লেস্ট শব্দটির পূর্বে একটি বাক্য রয়েছে রিড অ্যাটেন্টিভলি। এখন আমরা যখন বাক্যটি কমপ্লিট করব তখন এই যে রিড অ্যাটেন্টিভলি বাক্যের কারণযুক্ত
একটি ক্লোজ অর্থাৎ কারণযুক্ত একটি বাক্য আমাদের লিখতে হবে, যে রিড অ্যাটেন্টিভলি লেস্ট, মনোযোগ দিয়ে পড়ো, এই ভয়ে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যে তুমি পরীক্ষায় অনুত্তীর্ণ হবে বা পরীক্ষায় ফেল করবে। আমরা অনুরূপভাবে বলতে পারি যে রিড অ্যাটেন্টিভলি লেস্ট, মনোযোগ দিয়ে পড়ো, এই ভয়ে ইউ শুড কাট এ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় একটি খারাপ রেজাল্ট করবে। আরও একটি লক্ষ্য করি আমরা, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি লেস্ট, বৃদ্ধ লোকটি আস্তে আস্তে হাঁটছে, লেস্ট এই ভয়ে হি শুড ফল ডাউন, যে এই ভয়ে সে পড়ে যাবে। তাহলে আমরা লক্ষ্য করি দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি লেস্ট, এই লেস্ট শব্দটির পূর্বের সেন্টেন্সটি হচ্ছে দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি, যে বৃদ্ধ লোকটি আস্তে আস্তে হাঁটছে। তাহলে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করার সময় আমাদেরকে একটি কারণযুক্ত বাক্য লিখতে হবে, যে বৃদ্ধ লোকটি আস্তে আস্তে হাঁটছে। এখন আমাদের লিখতে হবে বৃদ্ধ লোকটি কেন আস্তে আস্তে হাঁটছে, অর্থাৎ দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি লেস্ট, বৃদ্ধ লোকটি আস্তে আস্তে হাঁটছে, লেস্ট এই ভয়ে হি শুড ফল ডাউন, যে সে পড়ে যাবে। তাহলে আমরা পেলাম যে বৃদ্ধ লোকটি কেন আস্তে আস্তে হাঁটছে, কারণ সে পড়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে লেস্ট যুক্ত বাক্যের ক্ষেত্রে লেস্টের পূর্বে যে সেন্টেন্সটি থাকবে আমরা কমপ্লিট করার সময় সেই সেন্টেন্সটির কারণযুক্ত বাক্য লিখব, এবং সেই বাক্যটির গঠন হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব। আশা করি সকলে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী রুলে চলে যাই। পরবর্তী রুল, অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থাৎ যেন মনে হয় যেন। অ্যাজ ইফ অ্যাজ দো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লোজের মাঝে বসে, অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো সাধারণত কোনো কমপ্লেক্স অর্থাৎ জটিল বাক্যের দুইটি বাক্যের মাঝে বসে। প্রথম ক্লোজটির প্রেজেন্ট টেন্স থাকলে পরের ক্লোজটির ভার্বের পাস্ট ফর্ম বসে, অর্থাৎ যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম বাক্যটির প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা কমপ্লিট করার সময় পরের বাক্যটির ভার্বের পাস্ট ফর্ম লিখব, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম লিখব। বিশেষ দ্রষ্টব্য, বি ভার্বের ক্ষেত্রে সর্বদা অয়ার বসে, কিন্তু প্রথম ক্লোজটির ভার্বের পাস্ট ফর্ম থাকলে পরের ক্লোজটির পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম বাক্যটি যদি ভার্বের পাস্ট ফর্ম যুক্ত হয় তাহলে আমাদের কমপ্লিট করার সময় পরের বাক্যটিতে পাস্ট পারফেক্ট টেন্স প্রয়োগ করতে হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা একটু লক্ষ্য করি, হি বিহেভস অ্যাজ দো। তোমরা লক্ষ্য করো এখানে যে হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার এ ম্যাড, যে হি বিহেভস অ্যাজ দো অর্থাৎ অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম ক্লোজটিতে আমরা যদি লক্ষ্য করি প্রথম ক্লোজটিতে রয়েছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বিহেভস এটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে আমাদেরকে অবশ্যই কমপ্লিট করার সময় ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, অর্থাৎ ওয়ার। অজের পাস্ট ফর্ম ওয়ার, যে হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার এ ম্যাড, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। আবার শি টকড অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং, আমরা কিন্তু একটু আগেও বলেছি যে প্রথম ক্লোজটির ভার্বের পাস্ট ফর্ম থাকলে পরের ক্লোজটির পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে শি টকড, টকড হচ্ছে একটি পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম টকড রয়েছে, অ্যাজ ইফ শি টকড অ্যাজ ইফের পূর্বে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তাই আমরা সেন্টেন্সটি কমপ্লিট করার সময় ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স প্রয়োগ করব, যে শি হ্যাড নোন এভরিথিং, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ শি টকড অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং। আশা করি সকলে বুঝতে পেরেছ। পরবর্তী রুলে চলে যাই আমরা। আনলেস, যদি না। আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। আনলেস নেগেটিভ অর্থ প্রকাশক একটি কনজাংশন
যা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ আনলেস নেগেটিভ অর্থ প্রকাশক একটি কনজাংশন যেটি কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্যে ব্যবহৃত হয়। আমরা দেখি আনলেস যুক্ত ক্লোজটির প্রেজেন্ট টেন্স হলে, অর্থাৎ আনলেস যুক্ত যে ক্লোজটি থাকবে, যে বাক্যটি থাকবে, সেই বাক্য যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে অপর ক্লোজে সাধারণত সাবজেক্টের পরে উইল বা ক্যান বসে, কিন্তু পাস্ট টেন্স থাকলে উড বা কুড বসে। অর্থাৎ যদি আনলেস যুক্ত বাক্যে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা কমপ্লিট করার সময় সাবজেক্টের পরে উইল অথবা ক্যান বসাবো। আর যদি আনলেস যুক্ত বাক্যটি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা অবশ্যই সাবজেক্টের পরে উড বা কুড বসাবো। আমরা লক্ষ্য করি আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। তোমরা লক্ষ্য করো আনলেস যুক্ত বাক্যে কিন্তু প্রেজেন্ট টেন্স রয়েছে, অর্থাৎ ওয়ার্ক ভার্বের বেস ফর্ম রয়েছে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। আমরা কিন্তু আগেও বলেছিলাম সাবজেক্টের পরে আমাদের ক্যান অথবা উইল বসাতে হবে, অর্থাৎ নেগেটিভ করতে হবে। যেহেতু আনলেস রয়েছে অর্থাৎ নেগেটিভ করতে হবে, এই জন্য আমাদের ক্যান নট বসিয়েছি। আমরা চাইলে উইল নটও বসাতে পারতাম, যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ, অথবা আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। পরবর্তীতে রয়েছে ইউ ক্যান নট গেইন আদার্স লাভ আনলেস ইউ লাভ দেম। এটা হচ্ছে বিপরীত বাক্য, যে ইউ ক্যান নট গেইন আদার্স লাভ, এখানে কিন্তু ক্যান নট রয়েছে অর্থাৎ ক্যান রয়েছে। ক্যান থাকলে কিন্তু আমরা যদি প্রথমে কোনো বাক্যের প্রথমে যদি ক্যান থাকে, সাবজেক্টের পরে যদি ক্যান বা উইল থাকে, তাহলে আমরা পরবর্তীতে কমপ্লিট করার সময় আনলেসের সাথে ভার্বের বেস ফর্ম বসাবো, অর্থাৎ ইউ ক্যান নট গেইন আদার্স লাভ আনলেস ইউ লাভ দেম। তুমি অন্যদের ভালোবাসা পাবে না যদি না, আনলেস যদি না ইউ লাভ দেম তুমি তাদের ভালোবাসো। অর্থাৎ যেহেতু ক্যান নট রয়েছে সেহেতু আমরা আনলেসের পরে ভার্বের বেস ফর্ম বসিয়েছি। যদি এখানে কুড নট থাকতো, কুড নট বা উড নট থাকলে আমরা এখানে লাভের জায়গায় লাভড বসাতাম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসাতাম। পরবর্তীতে রয়েছে আনলেস হি ইউজড হিজ টাইম প্রপারলি হি কুড নট প্রসপার ইন লাইফ। অর্থাৎ আনলেসের পরে রয়েছে ইউজড, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, অর্থাৎ আনলেস যুক্ত সেন্টেন্সটি একটি পাস্ট টেন্সে রয়েছে, যে আনলেস হি ইউজড হিজ টাইম প্রপারলি। ইউজড এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু পাস্ট ফর্ম রয়েছে ভার্বের সেহেতু তোমরা সকলেই জানো পাস্ট টেন্স থাকলে উড বা কুড বসে, অর্থাৎ আনলেস হি ইউজড হিজ টাইম প্রপারলি হি কুড নট প্রসপার ইন লাইফ। যেহেতু আনলেসের পরে আমাদের ভার্বের পাস্ট ফর্ম রয়েছে সেহেতু আমরা সাবজেক্টের পরে কুড নট অথবা উড নট বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করব, যে আনলেস হি ইউজড হিজ টাইম প্রপারলি হি কুড নট প্রসপার ইন লাইফ। আশা করি সকলে বুঝেছ। পরবর্তী রুল, নো সুনার হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেন থাকলে দেন প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এটা হয়তো তোমরা ক্লাস 8 বা 7 পড়েছো, যে নো সুনার হ্যাড এরপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, অর্থাৎ নো সুনার হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেন্টেন্সটি কমপ্লিট করার সময় আমরা দেন লিখব এবং দেনের পরে ভার্বের পাস্ট ফর্ম প্রয়োগ করে সেন্টেন্সটি কমপ্লিট করব, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বা আমরা সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করব। যে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল। নো সুনার হ্যাডের পরে রিচড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দ্য স্কুল, তাহলে আমরা কি বসাবো? আমরা দেন বসাবো। দেনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো, যে দেন দ্য বেল র্যাং। অর্থাৎ নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল দেন দ্য বেল র্যাং। র্যাং এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের 2 নম্বর ফর্ম। ঠিক আছে, তারপরে রয়েছে নো সুনার হ্যাড উই রিচড দ্য অফিস। পুনরায় যে নো সুনার হ্যাড উই রিচড দ্য অফিস দেন দ্য রেইন স্টার্টেড। যে নো সুনার হ্যাডের পরে রিচড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে দ্য অফিস, তাহলে আমরা কি বসাবো? দেন বসাবো। দেনের পরে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো, অর্থাৎ ভার্বের আমরা দ্বিতীয় ফর্মটি বসাবো বা সেকেন্ড ফর্ম বসাবো, যে নো সুনার হ্যাড উই রিচড দ্য অফিস দেন দ্য রেইন স্টার্টেড। তুমি এখানে লিখতে পারতে যে
no sooner had we reached the office then our boss came। এটাও তুমি লিখতে পারতে চাইলে, বা তোমার ইচ্ছা মতো তুমি অর্থবোধক একটি বাক্য লিখবে এবং সেই বাক্যটি অবশ্যই দেনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। তাহলে আমরা পরবর্তী রুলে চলে যাই। হার্ডলি হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করার সময় হোয়েন প্লাস ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স প্রয়োগ করব। এটিও নো সুনার হ্যাডের মতোই, শুধু দেনের স্থলে আমরা হোয়েন বসাবো। যে হার্ডলি হ্যাড অথবা স্কেয়ার্সলি হ্যাড থাকলে আমরা সর্বদা সেন্টেন্স কমপ্লিট করার সময় হোয়েন প্লাস ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স লিখব, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মটি লিখব, ভার্বের পাস্ট ফর্ম লিখব। যে হার্ডলি হ্যাড উই এন্টার্ড দ্য ক্লাস। হার্ডলি হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, যে হার্ডলি হ্যাড উই এন্টার্ড দ্য ক্লাস হোয়েন দ্য বেল র্যাং। আমরা কিন্তু আগেও বলেছিলাম যে হার্ডলি হ্যাডের পরে অবশ্যই আমাদের হোয়েন বসাতে হবে এবং ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। যে হার্ডলি হ্যাড উই এন্টার্ড দ্য ক্লাস হোয়েন দ্য বেল র্যাং। পরবর্তী রুল, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে এর পরে একটি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্লোজ বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়। অর্থাৎ মনে রাখবে সকলে যে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে তাহলে তুমি সেন্টেন্সটি কমপ্লিট করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য লিখবে। যে ইট ইজ হাই টাইম উই হেল্পড দ্য পুয়ার। তোমরা চাইলে এটি মুখস্থ করে রাখতে পারো, কারণ ইট ইজ হাই টাইম সাধারণত পরীক্ষার হলে ইট ইজ হাই টাইমই থাকবে, সাথে তোমাদের যে কোনো একটি বাক্য লিখতে হবে। তুমি যদি সর্বদা লিখে দাও যে ইট ইজ হাই টাইম উই হেল্পড দ্য পুয়ার, অবশ্যই সেটি একটি কারেক্ট বাক্য, অর্থাৎ সঠিক হবে, তুমি নম্বর পাবে, কোনো সমস্যা নেই। আবার তুমি চাইলে ইট ইজ হাই টাইম, তুমি চাইলে লিখতে পারতে যে ইট ইজ হাই টাইম আই বট এ কার, ইট ইজ হাই টাইম আই ওয়েন্ট টু মাই ভিলেজ। তুমি যে কোনো কিছুই লিখতে পারো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে তোমাকে অবশ্যই সেন্টেন্স কমপ্লিট করার সময় ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম লিখতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। যে ইট ইজ হাই টাইম উই হেল্পড দ্য পুয়ার। কিন্তু যদি ইট ইজ হাই টাইমের পরে কখনো টু থাকে, যে ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে তোমাকে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যে ইট ইজ হাই টাইম টু হেল্প দ্য পুয়ার। ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে তুমি কোনো সাবজেক্ট বসাবে না, তুমি সরাসরি ভার্বের বেস ফর্ম বসিয়ে বাক্যটি পূরণ করবে। যে ইট ইজ হাই টাইম টু হেল্প দ্য পুয়ার। তুমি চাইলে লিখতে পারো ইট ইজ হাই টাইম টু বাই এ কার, ইট ইজ হাই টাইম টু গো টু মাই ভিলেজ এটসেট্রা। অর্থাৎ তুমি যে কোনো কিছুই লিখো না কেন, অর্থবোধক একটি বাক্য তোমাকে লিখতে হবে এবং ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে অবশ্যই তোমার ভার্বের বেস ফর্ম লিখতে হবে এবং বাক্যটি কমপ্লিট করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। এই ছিল আজকে আমাদের 10টি রুল। চলো আমরা এখন এই 10টি রুলের অধীনে কিছু এক্সারসাইজ দেখে নিই। প্রথমে আসো জিরো কন্ডিশনাল। দেখো আমরা কিন্তু একটু আগেও পড়েছি যে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সাবজেক্ট মানে সেন্টেন্সটি কমপ্লিট করার সময় আমাদেরকেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রয়োগ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস মোডালস প্লাস বেস ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব। যেমন ইফ ইউ বয়েল ওয়াটার ইট ইভাপোরেটস, ইফ পিপল ওয়ার্ক হার্ড দে সাকসিড, ইফ দ্য সান সেটস ইট বিকামস ডার্ক বিকামস। দেখো তোমরা একটু লক্ষ্য করো যে ইফের পরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, প্রত্যেকটি বাক্যই কিন্তু আমরা পরবর্তীতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করেছি, অর্থাৎ জিরো কন্ডিশনের নিয়ম অনুসারে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটি কমপ্লিট করেছি। যে ইফ দ্য সান সেটস ইট বিকামস ডার্ক। পরবর্তীতে রয়েছে ইফ ইউ মিক্স ব্লু অ্যান্ড ইয়েলো ইউ গেট গ্রিন, ইফ ইট ইজ কোল্ড উই ওয়ার ওয়ার্ম ক্লোথস। অর্থাৎ জিরো কন্ডিশনালের ক্ষেত্রে সর্বদা একটা কথাই তোমরা মনে রাখবে
যে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে বুঝবে সে জিরো কন্ডিশনাল, এবং তোমাদেরকেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটি কমপ্লিট করতে হবে। পরবর্তীতে ফার্স্ট অথবা প্রেজেন্ট কন্ডিশনাল। আমরা কিন্তু আগেও বলেছি যে প্রেজেন্ট কন্ডিশনাল হচ্ছে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তোমাকে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুসারে অবশ্যই বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্সে পূরণ করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্রয়োগ করতে হবে। আমরা একটু দেখি, ইফ আই সি হিম আই উইল ইনফর্ম ইউ। যে ইফ আই সি হিম, আই সি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, ইফের পরে যেহেতু প্রেজেন্ট টেন্স বসেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমরা বাক্যটি পূরণ করার সময় আই সাবজেক্ট উইল বসিয়েছি এবং ভার্বের বেস ফর্ম বসিয়ে এক্সটেনশন বসিয়ে আমরা বাক্যটি পূরণ করেছি। যে ইফ আই সি হিম আই উইল ইনফর্ম ইউ। ইফ দে কাম আর্লি উই উইল স্টার্ট দ্য মিটিং। ইফ শি ওয়ার্কস হার্ড শি উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। প্রত্যেকটা বাক্যই তুমি লক্ষ্য করো যে প্রত্যেকটা বাক্যতেই কিন্তু ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে এবং আমরা সেটিকে ফিউচার ইনডিফিনিট টেন্স অনুসারে বাক্যটি পূরণ করেছি। ইফ উই ক্যাচ দ্য ট্রেন উই উইল রিচ অন টাইম। ইফ ইউ হেল্প মি আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক ফাস্টার। অনুরূপভাবে তুমি বলতে পারো যে ইফ ইউ হেল্প মি আই উইল help the poor, বা I will, if you help me I will finish my work, I will finish my অফিস ওয়ার্ক বা টাস্ক এটসেট্রা। যে কোনো কিছুই তুমি অর্থবোধক যে কোনো শব্দই তুমি ব্যবহার করতে পারো, যে কোনো এই বাক্যই লিখতে পারো, কিন্তু মনে রাখবে প্রেজেন্ট কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল থাকলে অবশ্যই সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল এবং ভার্বের বেস ফর্ম বসাতে হবে। পরবর্তী রুলে আমরা চলে যাই। সেকেন্ড অথবা পাস্ট কন্ডিশনাল যদি থাকে তাহলে আমরা কিন্তু আগেও বলেছি যে সেকেন্ড অথবা পাস্ট কন্ডিশনাল থাকলে, অর্থাৎ যদি ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তোমাকে সেন্টেন্সটি কমপ্লিট করার সময় অবশ্যই সাবজেক্টের পরে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, দুঃখিত, যে সাবজেক্টের পরে শুড, উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল অনুসারে তোমাকে অবশ্যই কোনো বাক্য যদি ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে তোমাকে সেই বাক্যটি কমপ্লিট করার সময় সাবজেক্টের পরে শুড অথবা উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, যে দেখো তোমরা ইফের পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, যে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যে সাবজেক্ট, সাবজেক্টের পরে উড, উডের পরে ভার্বের বেস ফর্ম এবং এক্সটেনশন, তাহলে কিন্তু আমাদের বাক্যটি পূর্ণ হয়ে গেল। যে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তুমি চাইলে এখানে দিতে পারতে যে ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, তাও কিন্তু কোনো সমস্যা নেই। তবে মনে রাখবে যে যদি তুমি সেন্টেন্সের অর্থ ঠিকঠাকভাবে না বুঝতে পারো তাহলে তুমি সাবজেক্টের পরে সর্বদা উড ব্যবহার করবে। কি ব্যবহার করবে? উড ব্যবহার করবে। যে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ইফ ইউ স্টাডিড হার্ড ইউ উড পাস দ্য এক্সাম। ইফ উই হ্যাড এ গার্ডেন উই উড গ্রো ফ্লাওয়ার্স। ইফ উই হ্যাড, এই যে হ্যাড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, হ্যাভ, হ্যাড। If we had a garden, we would grow flowers. If they played well, they would win the match. If I had money, I would buy a car, etc. অর্থাৎ যে কোনো বাক্যই যদি ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে সেন্টেন্স কমপ্লিট করার সময় অবশ্যই তুমি সাবজেক্টের পরে উড অথবা শুড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করবে। পরবর্তীতে থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল। আমরা আগেই বলেছি যে থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনালের ক্ষেত্রে যদি ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ
হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেন্টেন্সটি কমপ্লিট করার সময় অবশ্যই তোমাকে সাবজেক্টের পরে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ ব্যবহার করে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে তোমাকে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। অর্থাৎ থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ইফের পরে যদি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে অবশ্যই কমপ্লিট করার সময় সাবজেক্ট প্লাস উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ইত্যাদি ব্যবহার করে তোমার সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। মনে রাখবে সেন্টেন্স কমপ্লিট করার সময় শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। যেমন ইফ উই হ্যাড লেফট আর্লিয়ার উই উড হ্যাভ কট দ্য বাস। যে ইফ উই হ্যাড লেফট, হ্যাডের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, অতএব এটি হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। তাহলে আমরা নিয়ম অনুযায়ী সাবজেক্ট উড হ্যাভ বসিয়েছি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কট দ্য বাস। যে ইফ উই হ্যাড লেফট আর্লিয়ার উই উড হ্যাভ কট দ্য বাস। ইফ শি হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি। অথবা তুমি দিতে পারতে যে আই উড হ্যাভ জয়েন্ড দ্য পার্টি। ইফ ইউ হ্যাড টোল্ড মি আই কুড হ্যাভ হেল্পড ইউ। ইফ দে হ্যাড প্র্যাকটিসড দে উড হ্যাভ পারফর্মড বেটার। ইফ ইট হ্যাড রেইনড ইয়েস্টারডে দ্য ক্রপস উড হ্যাভ গ্রোন ওয়েল। পরবর্তী রুলে আমরা চলে যাই। লেস্ট, আগেই বলেছিলাম লেস্ট অর্থ হচ্ছে এই ভয়ে। লেস্ট যুক্ত বাক্য সাধারণত নেগেটিভ হয়। দুঃখিত, লেস্ট যুক্ত বাক্য থাকলে প্রথম ক্লোজটির কারণযুক্ত ক্লোজ লিখতে হয়। যে লেস্ট যুক্ত বাক্যে পূরণ করার সময় অবশ্যই তোমাকে লেস্ট যুক্ত বাক্যটির কারণযুক্ত ক্লোজ লিখে কারণযুক্ত বাক্য লিখে সেন্টেন্সটি পূরণ করতে হবে। যেমন স্টাডি কেয়ারফুলি লেস্ট, ভালো মতো পড়াশোনা করো বা কেয়ারফুলি পড়াশোনা করো। লেস্ট এই ভয়ে ইউ শুড ফেইল দ্য এক্সাম। ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম দিলে ভালো হয়। ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। স্টাডি কেয়ারফুলি লেস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। ভালো মতো বা কেয়ারফুলি পড়াশোনা করো এই ভয়ে যে তুমি পরীক্ষায় ফেল করবে। অর্থাৎ স্টাডি কেয়ারফুলি, তুমি কেন কেয়ারফুলি পড়াশোনা করবে? কারণ না হলে তুমি পরীক্ষায় অনুত্তীর্ণ হবে বা না হলে তুমি পরীক্ষায় ফেল করবে। অর্থাৎ সবসময় মনে রাখবে লেস্ট যুক্ত বাক্যের ক্ষেত্রে আমাদের প্রথম বাক্যটি অর্থাৎ স্টাডি কেয়ারফুলি এই বাক্যটির কারণযুক্ত বাক্য লিখে আমাদের সেন্টেন্সটি পূরণ করতে হবে। যে স্টাডি কেয়ারফুলি লেস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। আবার বি কোয়াইট লেস্ট ইউ শুড ডিস্টার্ব দ্য বেবি। সেভ সাম মানি লেস্ট ইউ শুড ফেস এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। ওয়ার এ হেলমেট লেস্ট ইউ শুড গেট ইনজোর্ড। রিভাইজ ইউর লেসন্স লেস্ট ইউ শুড ফরগেট দেম। রিভাইজ ইউর লেসন্স লেস্ট, তোমার পড়াগুলো নিয়মিত রিভিশন দাও। লেস্ট এই ভয়ে ইউ শুড ফরগেট দেম, না হলে তুমি সেগুলো ভুলে যাবে। অর্থাৎ তুমি কেন রিভিশন দিবে? কারণ না হলে তুমি ভুলে যাবে। অর্থাৎ মনে রাখবে লেস্ট যুক্ত বাক্যের ক্ষেত্রে সর্বদা প্রথম বাক্যটির কারণযুক্ত বাক্য আমাদেরকে লিখতে হবে। পরবর্তীতে আমরা চলে যাই পরবর্তী রুল অ্যাজ ইফ অ্যাজ দো। আমরা আগেও বলেছি অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, মনে হয় যেন। অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যটির প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের বাক্যটি অবশ্যই পাস্ট টেন্সে নিতে হবে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট বা ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। কিন্তু যদি প্রথম ক্লোজটি ভার্বের পাস্ট ফর্মে থাকে, অর্থাৎ প্রথম ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের ক্লোজটি অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। অর্থাৎ যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম বাক্যটি প্রেজেন্ট টেন্সে থাকে আমরা অবশ্যই সেই বাক্যটি পূরণ করার সময়
ভার্বের পাস্ট ফর্ম প্রয়োগ করব। আর যদি অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে আমরা অবশ্যই দ্বিতীয় বাক্যটির ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স প্রয়োগ করব বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রয়োগ করব। আমরা দেখে নিই। শি লুকস অ্যাজ ইফ, এখানে কিন্তু অ্যাজ ইফের পূর্বে যে বাক্যটি শি লুকস এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই আমরা অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম বসাবো যে শি লুকস অ্যাজ ইফ শি ওয়ার টায়ার্ড, আমরা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি ওয়ার। আবার দে টক অ্যাজ ইফ, দে টক এটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যাজ দো, দে টক অ্যাজ দো দে নিউ এভরিথিং। আমরা কিন্তু আগেও বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে, যে দে টক অ্যাজ দো দে নিউ, ভার্বের পাস্ট ফর্ম এভরিথিং। হি র্যান অ্যাজ ইফ হি হ্যাড সিন এ ঘোস্ট, আমরা কিন্তু আগেও বলেছি যে যদি কোনো বাক্যের অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত কোনো বাক্যের প্রথম বাক্যটি যদি ভার্বের পাস্ট টেন্সে থাকে অর্থাৎ র্যান এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যদি পাস্ট ফর্ম থাকে তাহলে পরের বাক্যটি পূরণ করার সময় আমাদেরকে অবশ্যই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, যে হি র্যান অ্যাজ ইফ হি হ্যাড সিন এ ঘোস্ট। ইউ স্পিক অ্যাজ দো ইউ আর এ প্রফেসর, দ্য স্কাই ইজ ডার্ক অ্যাজ ইফ ইট ইজ গোয়িং টু রেইন। দুঃখিত, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, যে দ্য স্কাই ইজ ডার্ক অ্যাজ ইফ ইট ওয়াজ গোয়িং টু রেইন, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, যে দ্য স্কাই ইজ ডার্ক অ্যাজ ইফ ইট ওয়াজ গোয়িং টু রেইন, এটা ওয়াজ হবে কারণ ভার্বের পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ যুক্ত বাক্যে প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, যে দ্য স্কাই ইজ প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরবর্তী বাক্যটি অবশ্যই পাস্ট টেন্স নিতে হবে, যে দ্য স্কাই ইজ ডার্ক অ্যাজ ইফ ইট ওয়াজ গোয়িং টু রেইন। মনে রাখতে হবে যে দ্য স্কাই ইজ ডার্ক অ্যাজ ইফ ইট ওয়াজ গোয়িং টু রেইন। পরবর্তী রুল, আনলেস যুক্ত বাক্য, আমরা আগেও বলেছি আনলেস হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশক একটি শব্দ, একটি কনজাংশন। যদি আনলেস যুক্ত বাক্যের প্রথমটি অর্থাৎ বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে অপর বাক্যে সাধারণত সাবজেক্টের পরে উইল অথবা ক্যান বসে, কিন্তু যদি আনলেস যুক্ত বাক্যটি পাস্ট টেন্সে থাকে, তাহলে অবশ্যই সাবজেক্টের পরে উড অথবা কুড বসাতে হবে। আমরা দেখি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে আনলেসের পরে, সেহেতু আমরা ক্যান নট অথবা উইল নট বসাবো। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড। আনলেস উই লিভ নাও উই উইল মিস দ্য বাস, বা উই উইল নট অ্যাবল টু কট দ্য বাস, নট অ্যাবল টু ক্যাচ দ্য বাস। আনলেস উই লিভ নাও উই উইল মিস দ্য বাস, অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করতে হবে, অর্থাৎ পরবর্তী বাক্যে মনে রাখবে যদি আনলেস যুক্ত বাক্য দেখো, তাহলে সেন্টেন্স কমপ্লিট করার সময় অবশ্যই পরবর্তী বাক্যে তোমাকে নেগেটিভ অর্থ প্রকাশ করতে হবে, যে আনলেস উই লিভ নাও উই উইল মিস দ্য বাস, অথবা আনলেস উই লিভ নাও উই উইল নট ক্যাচ দ্য বাস, আমরা বাসটি ধরতে পারবো না। আনলেস শি এগ্রিস আই ক্যান নট হেল্প ইউ। আনলেস শি এগ্রিস আই ক্যান নট হেল্প ইউ, অর্থাৎ আনলেসের পরে যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে, সেহেতু আমরা সাবজেক্ট আই এর পরে ক্যান নট অর্থাৎ ক্যান অথবা উইল বসাবো, অর্থাৎ ক্যান নট বা উইল নট হেল্প ইউ। ইউ ক্যান নট পাস আনলেস ইউ প্র্যাকটিস এভরিডে, এটি হচ্ছে উল্টো বাক্য, যে ইউ ক্যান নট পাস, যেহেতু ক্যান নট আছে তাই আমরা আনলেসের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, যে ইউ ক্যান নট পাস আনলেস ইউ প্র্যাকটিস এভরিডে। আনলেস দে কল মি আই উইল নট গো দেয়ার, যে আনলেস দে কল মি আই উইল নট গো দেয়ার। আর যদি এখানে আজান দিয়েছে, আমরা একটু পরে কথা বলি।
প্রিয় শিক্ষার্থীরা, আনলেস দে কল মি আই উইল নট গো দেয়ার, অর্থাৎ মনে রাখতে হবে আনলেসের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কিন্তু আমরা সাবজেক্টের পরে উইল অথবা ক্যান বসাবো, যে আনলেস দে কল মি আই উইল নট গো দেয়ার। অনুরূপভাবে মনে করো যদি আনলেসের পরে কখনো ভার্বের পাস্ট ফর্ম বসে তাহলে আমরা সাবজেক্টের পরে অবশ্যই উড নট অথবা কুড নট বসাবো, যে উড অথবা কুড বসাবো। যেমন সাপোজ আনলেস আই ওয়ার্কড হার্ড, unless I worked hard, I could not succeed. Unless I worked hard, I could not succeed. তাহলে মনে রাখতে হবে যদি আনলেসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অবশ্যই সাবজেক্টের পরে উইল অথবা ক্যান বসাবে, এবং আনলেসের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে অবশ্যই সাবজেক্টের পরে কুড নট অথবা উড নট বসাবে। পরবর্তীতে আমরা দেখি নো সুনার হ্যাড দেন, অর্থাৎ নো সুনার হ্যাডের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে তাহলে আমরা সেন্টেন্স কমপ্লিট করার সময় দেন প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসাবো। অর্থাৎ যদি নো সুনার হ্যাড দ্বারা কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা দেনের পরে ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট ইনডিফিনিট টেন্স বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করব। যেমন নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন অ্যারাইভড। নো সুনার হ্যাড উই ওপেন্ড দ্য ডোর দেন দ্য গেস্ট কেম ইন, যে নো সুনার হ্যাডের পরে ওপেন্ড ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রয়েছে, তারপরে আমরা দেনের পরে বসিয়েছি দ্য গেস্ট কেম ভার্বের পাস্ট ফর্ম। অর্থাৎ যদি নো সুনার হ্যাড থাকে তাহলে দেনের পরে আমাদের ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে বাক্যটি পূরণ করতে হবে। যেমন নো সুনার হ্যাড উই ওপেন্ড দ্য ডোর দেন দ্য গেস্ট কেম ইন। নো সুনার হ্যাড আই স্যাট ডাউন দেন দ্য ফোন র্যাং। নো সুনার হ্যাড দে লেফট হোম দেন ইট স্টার্টেড টু রেইন। No sooner had the rain stopped than the sun appeared. পরবর্তীতে হার্ডলি হ্যাড অথবা স্কেয়ার্সলি হ্যাড, মনে রাখবে হার্ডলি হ্যাড অথবা স্কেয়ার্সলি হ্যাড থাকলে তোমরা অবশ্যই হোয়েনের পরে ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে বাক্যটি পূরণ করবে। যেমন তাহলে তোমরা মনে রাখবে যে হার্ডলি হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকলে সেন্টেন্স কমপ্লিট করার সময় হোয়েন প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে সেন্টেন্স পূরণ করতে হবে। যে হার্ডলি হ্যাড আই গন টু বেড হোয়েন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, যে হার্ডলি হ্যাডের পরে আই গান অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রয়েছে, টু বেড হোয়েনের পরে দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে আমাদের বাক্যটি পূরণ করতে হবে। পরবর্তীতে হার্ডলি হ্যাড উই স্টার্ট দ্য মুভি হোয়েন আওয়ার ফ্রেন্ডস নকড অন দ্য ডোর। হার্ডলি হ্যাড শি ক্লোজড হার আইস হোয়েন দ্য বেবি ক্রাইড। হার্ডলি হ্যাড দে reached the park when it began to rain, যে হার্ডলি হ্যাডের পরে বা স্কেয়ার্সলি হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকলে অবশ্যই হোয়েন প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে বা ভার্বের 2 নম্বর ফর্ম বসিয়ে আমাদেরকে বাক্যটি পূরণ করতে হবে। হার্ডলি হ্যাড দ্য টিচার কাম ইন হোয়েন দ্য স্টুডেন্টস স্টুড আপ। পরবর্তীতে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, মনে রাখবে আমরা আগেও বলেছিলাম যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে সর্বদা ইট ইজ টাইমের বা ইট ইজ হাই টাইমের পরে প্রেজেন্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। যেমন যদি কোনো সেন্টেন্সে শুরুতে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দেখো তাহলে অবশ্যই সাবজেক্টের পরে
ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে তোমরা সেন্টেন্সটি কমপ্লিট করবে। আর যদি ইট ইজ হাই টাইমের পরে টু থাকে, যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে টু থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম বসিয়ে তোমরা বা প্রেজেন্ট ফর্ম বসিয়ে তোমরা বাক্যটি পূরণ করবে। যেমন ইট ইজ হাই টাইম, এখানে শুধুমাত্র ইট ইজ হাই টাইম রয়েছে, তাহলে আমরা লিখতে পারি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, যে ইট ইজ হাই টাইম উই স্টাডিড সিরিয়াসলি, ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট টু বেড, ইট ইজ হাই টাইম টু হেল্প দ্য পুয়ার। যে যদি ইট ইজ হাই টাইমের পরে টু থাকে, তাহলে আমরা অবশ্যই লিখব ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, যে ইট ইজ হাই টাইম টু হেল্প দ্য পুয়ার, ইট ইজ হাই টাইম দে স্টার্টেড ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, ইট ইজ হাই টাইম দে স্টার্টেড ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। যে ইট ইজ হাই টাইম আছে, আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম লিখে প্লাস এক্সটেনশন লিখে বাক্যটি পূরণ করব। ইট ইজ হাই টাইম শি টুক কেয়ার অফ হার হেলথ, এটসেট্রা। আশা করি সকলে বুঝতে পেরেছ। সকলের জন্য শুভকামনা রইল। সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যদি কোনো রুল বা কোনো বাক্য তোমরা না বুঝে থাকো, কোনো সেন্টেন্স যদি কনফিউশন থাকে, অবশ্যই আমাকে জানাবে। আর যদি নতুন কোনো রুলের সন্ধান পাও, সেটিও আমাকে জানাবে। সকলের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।